নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রাখি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা তোমাদের সংসারের কিছু ঝামেলার কাজ থেকে বাঁচাবে এবং সংসারে কিছু ফালতু খরচার থেকে কিছুটা টাকা পয়সা সাশ্রয় করতে পারবে এবং তার মধ্যে দিয়ে নিজেদের জন্য একটু সময় বাঁচাতে পারবে। তো দেখো বন্ধুরা, চলে এসেছি প্রথম টিপসে। তো প্রথম টিপসে এখানে আছে একটা প্রেশার কুকার। সবার সব থেকে ইম্পর্টেন্ট টিপস হলো এই প্রেশার কুকারের টিপসটা। তো সেটা কি, চলো তোমাদের জানাই। আজকাল প্রত্যেকটা ঘরেই কিন্তু প্রেশার কুকার ব্যবহার হয়। বিশেষ করে গৃহিণীদের কাজের সুবিধার্থে যে কিন্তু প্রেশার কুকারটা সবসময় সবাই ব্যবহার করে। অল্প সময়ের মধ্যেই অনেকটা খাবার তৈরি হয়ে যায়, তার মধ্যে দিয়ে কিছুটা সময়ও বেঁচে যায়, তার মধ্যে তারা অন্যান্য কাজেও কিন্তু হাত লাগাতে পারে। একেবারে অল্প সময় লাগে প্রেশার কুকারে রান্নাবান্নার জন্য। কিন্তু এই যে প্রেশার কুকার ভালো আছে না খারাপ হয়ে গেছে, এটা কিন্তু আমাদের মাঝে মধ্যে একটু পরীক্ষা করে দেখা উচিত যে প্রেশার কুকারটা আমাদের এতটা কাজে লাগছে সেই প্রেশার কুকারটাই ভালো আছে কিনা। তার জন্য প্রথমে যেটা আমরা চেক করব সেটা হলো এই যে এর মধ্যে যে রাবারটা থাকে। তো প্রেশার কুকারের যে রাবারটা, এই রাবারটাই কিন্তু দেখতে হবে এটা ঢিলা হয়ে গেছে কিনা, কোথাও ছিঁড়ে গেছে কিনা, ভালো আছে কিনা এইটা আমাদের খেয়াল করতে হবে। তো এটা ভালো আছে, যদি দেখি ওটা ভালো আছে, তাহলে এর এই যে সিটি যেখানে থাকে ঠিক এই সিটিটার পরীক্ষা করে নিতে হবে। সিটিটার মধ্যে কোনো নোংরা জমে আছে কিনা, সিটিটা কতটা পরিষ্কার আছে। তার জন্য দেখো আমরা কি করব, সেই পরীক্ষাটা করে নেওয়ার জন্য দেখো বন্ধুরা, নিয়েছি এখানে উল্টো করে নিয়েছি। আমি ঢাকনাটা উল্টো করে আমি মগে করে কিছুটা জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার প্রেশার কুকারের ঢাকনার মধ্যে যে জলটা দিয়েছি সেই জলটা এইভাবে উঁচু করে ধরতে হবে। উঁচু করলে নিচে সিটি দিয়ে যদি জল বেরিয়ে যায় তাহলে বুঝবে তোমাদের সিটিটা একেবারে ভালো আছে। কিন্তু আমার এইটা কিন্তু বন্ধ হয়ে গেছে, ওইটা একটু ফু দিলেই কিন্তু আবার পরিষ্কার হয়ে যাবে, ওই লাইনটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, প্রেশার কুকারটা যদি ভালো থাকে তাহলে এইভাবে কিন্তু ঢাকনার ওই যে সিটিটা ওখান থেকে কিন্তু এইভাবে জল পড়বে, তার মানে তোমাদের বুঝতে হবে এই লাইনটা একেবারে ক্লিয়ার আছে। এবার যদি তোমরা বুঝতে পারো এই ঢাকনার উল্টো দিকে জল দিলে এইভাবে সিটির ওখান থেকে জলটা ঝরে পড়ছে না, এইভাবে জলটা আটকে আছে, তার মানে কিন্তু তোমাদের বুঝতে হবে প্রেশার কুকারটা তাড়াতাড়ি খারাপ হতে শুরু করেছে। তখনই তোমাদের একটা স্টেপ কিন্তু নিতেই হবে। এইভাবে যে পরীক্ষাটা করলে তোমরা বুঝতে পারলে প্রেশার কুকারের এই জায়গাটা খারাপ হয়ে গেছে, তখন এর মধ্যে সরু একটা কাঠি দিয়ে, যে কোনো কাঠি দিয়ে এর মধ্যে কুচিয়ে দিলেই দেখবে এর মধ্যে যে নোংরাটা থাকবে সেটা তো বেরিয়ে যাবে। সেটাও যদি না পারো, ঠিক এই জায়গাটায় একটা ফু দিতে হবে। এখানে যদি তোমরা ফু দাও তাহলে এর মধ্যে হালকা পাতলাও যদি কোনো নোংরা আটকে থাকে সেই নোংরাটাও বেরিয়ে যাবে। কারণ প্রেশার কুকারের মধ্যে যদি সিটির ওখানেই যদি নোংরা আটকে থাকে, অনেক সময় ডাল আটকে যায়, অনেক সময় বিভিন্ন সবজি আটকে যায়, তো আটকে গেলে যদি ওখান থেকে হাওয়াটা না পাস হতে পারে আমাদের রান্নাটা কিন্তু ভালো হবে না, তখন সেই রান্নাটা কিন্তু ভালো সেদ্ধ হবে না, খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের প্রেশার কুকার যাতে খারাপ না হয় তাড়াতাড়ি তোমরা এই জন্য এই পরীক্ষাটা করে নিতে পারো। আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে, অনেকটাই ভালো লেগেছে। বন্ধুরা, এখন শীতকালে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়, তার মধ্যে থেকে বাঁধাকপিও পাওয়া যায়। তো বাঁধাকপি আমরা যদি কিছুটা কিনে আনি, বাড়িতে আনার পর সে বাঁধাকপি বাইরে রাখি আর ফ্রিজের মধ্যে রাখি, যেখানেই রাখি কিছুদিন রাখার পরই দেখব বাঁধাকপিটা যদি আনার সঙ্গে সঙ্গে আমরা না খাই, কিছুদিন পরে খাবো ভেবে রেখে দিয়েছি, সেক্ষেত্রে আমাদের বাঁধাকপিটা পচতে শুরু করে দেয়। এবার এই যে বাঁধাকপিটা যে পচে যাচ্ছে, সেই পচাটা কোথার থেকে শুরু হয় চলো বন্ধু তোমাদের জানিয়ে দিই। যে এই বাঁধাকপিটা বাজার থেকে আনার পর কিছুদিন 2-4 দিন রাখলেই দেখবে ঠিক ওর এই যে বোটার এই জায়গা থেকে বাঁধাকপিটা পচতে শুরু করে দেয়, এই যে বোটাটা। তো তখন এই বাঁধাকপিটাকে কিভাবে তোমরা পচার হাত থেকে বাঁচাবে এবং দীর্ঘদিন বাড়িতে রেখে খেতে পারবে, এই বোটার যে অংশটা, কিছুটা অংশ এইভাবে চাকু দিয়ে কেটে বাদ দিয়ে ফেলে দিতে হবে। তো বোটাটা আমি তো কেটে দিলাম। এইবার বোটার এই যে ভেতরে এই যে আমি চাকু ঢুকিয়ে দিচ্ছি, এইভাবে তোমরাও কিন্তু চাকু ঢুকিয়ে এই জায়গাটা পরিষ্কার করতে হবে। দেখো বন্ধুরা, আমি কাজটা কিভাবে করছি, তোমরা কিন্তু ঠিক সেইভাবেই কাজটা করবে। আমি এখানে চাকু দিয়ে একটু গোল করে একটা কেটে নিলাম, কেটে এইভাবে চাকুর মাথা দিয়ে এইভাবে একটু প্রেসার দিলে দেখবে এইটা উঠে চলে আসবে। এই যে বাঁধাকপির যে ডাটির মধ্যে এই অংশটা থাকে, এই অংশটা তুলে ফেলে দেবো আমরা। দেখতেই পাচ্ছো বন্ধুরা আমি কিভাবে কাজটা করলাম। এইভাবে এই অংশটা তুলে আমরা ফেলে দিয়ে এবার এখানে যে ছিদ্রটা হয়ে গেছে সেই ছিদ্রটার মধ্যে একটা কাজ আমরা করে নেব, তাহলে দেখবে বাঁধাকপি আমাদের অনেকটা দিন ভালো থাকবে। তো এই যে গর্তটা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব একটু
সর্ষের তেল। তো দেখো বন্ধুরা, বেশি না, সামান্য 2-4 ফোঁটার সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেবে। তো এইভাবে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার সর্ষের তেলটা দেওয়ার পর এটাকে আঙুলের সাহায্যে চারিদিকে লাগিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা, চারিদিকে এইভাবে সর্ষের তেলটা লাগিয়ে দিলে তোমরা শুধু সর্ষের তেল না, যে কোনো রিফাইন্ড তেলও দিতে পারো। সেই তেল দিয়ে এবার কি করতে হবে, নিয়ে নেবে একটা টিস্যু অথবা নিউজ পেপার। তো এইভাবে টিস্যু অথবা নিউজ পেপার যার কাছে যেটা অ্যাভেলেবেল আছে সে সেইটাই নেবে। এইভাবে হাতের সাহায্যে একটু ছোট্ট গোল বল মতো করে এই যে জায়গাটা গর্ত মতো হয়েছে ঠিক সেই জায়গাটা এইভাবে চেকে মানে চাপতে হবে, চেপে না ঢুকিয়ে দিতে হবে। এইভাবে তোমরা যদি রেখে দাও বাঁধাকপিটা, দেখবে দীর্ঘদিন ভালো থাকবে। যদি বাইরে রাখো তাহলে 1-1.5 সপ্তাহ ভালো থাকবে, আর যদি ফ্রিজের মধ্যে রাখো তাহলে দেখবে 15 থেকে 20 দিন অথবা 25 দিন এই বাঁধাকপিটা ভালো থাকবে, একদম পচবেও না, নষ্টও হবে না। আশা করছি বন্ধুরা আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসছে আর অনেকটাই ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। এখানে নিয়ে নিয়েছি সেকনি। তো সেকনি আমরা প্রত্যেক দিন সকালে বিকালে আমাদের কাজে লাগে, চা ছ্যাঁকার কাজে। তো চা আমরা খেতে খেতে দেখবে চায়ের কিছু কণা এই সেকনি দিয়ে ছেঁকে এই সেকনির মধ্যে আটকে যায়, সেকনিটা কালো কালো হয়ে যায় দীর্ঘদিন চা সেঁকতে। এর এই যে কানা দিয়ে পুরো চায়ের একটা আস্তরণ আমরা যতই স্কচব্রাইট দিয়ে মাজি না কেন খুব একটা ভালো পরিষ্কার হয় না। তো দীর্ঘদিন চা খেতে খেতে যদি আমাদের সেকনিটা এতটাই নোংরা হয়ে যায়, কালচে হয়ে যায়, তাহলে কিভাবে পরিষ্কার করে নেব। তো চলো, নিয়ে নিয়েছি একটা বড় বাটি, তার মধ্যে আমি সেকনিটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু গরম জল। তো এইভাবে তোমরা কিন্তু গরম জল দিয়ে সেকনিটাকে পুরো জলের মধ্যে যেন ঢেকে যায়, জলের মধ্যে এইভাবে কিছুক্ষণ চুবিয়ে রাখতে হবে। এইভাবে রাখলে দেখবে সেকনির মধ্যে যে কালো কালো জায়গাগুলো আছে, যে নোংরা পড়ে আছে, অনেকের সেকনিতে কিন্তু ছোট ছোট কুচি কণা আটকে গিয়ে কালো কালো হয়ে যায়। তখন এটাকে 15 থেকে 20 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম। আমি 20 মিনিট পর ফিরে এসেছি। ফিরে আসার পর একটা ব্রাশের সাহায্যে ঠিক কালো কালো যে সমস্ত জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ সেকনির, ঠিক সেই সমস্ত জায়গাগুলো কিন্তু ব্রাশের সাহায্যে ডলা দিলেই খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। তার কারণ কি? কারণ এর মধ্যে যে নোংরাগুলো আটকে আছে গরম জলের মধ্যে 15-20 মিনিট ভিজিয়ে রাখার কারণে যে নোংরাগুলো অনেকটা নরম হয়ে গেছে। এবার ব্রাশের সাহায্যে ডলা দিলে দেখবে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এখন কি অবস্থায় আছে আর পরিষ্কার করার পর আমার সেকনিটার কি অবস্থা হয়ে যাবে তোমরা না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবে না। তো এইভাবে ব্রাশের সাহায্যে আমি তো ঘষেই নিচ্ছি। এবার এর মধ্যে এই যে ভেতরে যে জায়গাগুলো এই যে কালো কালো স্পট পড়ে আছে, উঠতে চাচ্ছে না ব্রাশ দিয়েও, সে সমস্ত জায়গাগুলো একটু চাকু নিয়ে নেবে, অথবা যে কোনো ওষুধের যে খাপগুলো থাকে, মানে ওষুধের যে স্টিলের যে খাপগুলো থাকে সেই খাপ দিয়েই, মানে ওষুধের প্যাকেট, সেই প্যাকেটটা দিয়েই, প্যাকেটের একটা কর্নার দেখবে ধার আছে, সেই ধার জায়গা দিয়েও কিন্তু এই কর্নারগুলো একটু ঘষে দিলেই পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পেছনে যে সমস্ত ব্রাশ দিয়ে ওঠেনি সেই সমস্ত জায়গা আমি এইভাবে চাকুর সাহায্যে একটু খুঁচিয়ে দিচ্ছি। খুঁচিয়ে একটু ডলে এইখানে কিন্তু ব্রাশের সাহায্যে এইবার আলতোভাবে ডলা দিলেই পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে তোমরা কিন্তু তোমাদের সংসারের কিছু ঝামেলার কাজ থাকে সেগুলো একটু বুদ্ধি করে করবে, তাহলে দেখবে খুব সহজ হয়ে যাবে। আর এই টেকনিকগুলো যখন খারাপ হয়ে যায় মনে করি আবার নতুন কিনে আনবো পরিষ্কার না করে, তো তার জন্য প্রচুর টাকা আবার খরচা হয়। তো ফালতু সেই সমস্ত টাকা পয়সা খরচা না করে বাড়িতে এই সমস্ত জিনিস বাদ দিয়ে ফেলে না দিয়ে যদি কিছু জিনিসপত্র দিয়ে কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে আমরা সেই টেকনিকগুলোকে নতুনের মতো পরিষ্কার চকচকে করে নিতে পারি, তার থেকে আশা করছি আর ভালো কিছু হয় না। তো দেখো বন্ধুরা আমার ছেকনিটা কতটা পরিষ্কার হয়ে গেছে। তো এইভাবে তোমরা কিন্তু খুব সহজেই তোমাদের ছেকনিগুলো পরিষ্কার করে নিতে পারবে। আর এই যে কানাগুলোর মধ্যে যে নোংরাগুলো ছিল সেগুলোও কিন্তু আর নেই, এই সব জায়গাগুলো পুরো কালো ছিল। তোমরা প্রথমে ভিডিওগুলো দেখেছো কতটা নোংরা ছিল, কতটা পরিষ্কার হয়ে গেছে। জলের মধ্যে নোংরা দেখলেই তোমরা বুঝতে পারছো ছেকনিটার কি হাল ছিল আর কি হাল হয়ে গেছে। আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই ভালো লেগেছে। চলে এলাম আরও একটা টিপসে। তো বন্ধুরা ওখানে তো ছোট একটা ছেকনির ব্যবহার দেখালাম পরিষ্কার করতে হয় কীভাবে, এবার নিয়ে এসেছি বড়ো একটা ছেকনি। তো এই বড়ো ছেকনিগুলোকে কীভাবে আমরা পরিষ্কার করবো, আর এর কাজ কি? বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, অনেক ছোট বাচ্চা, তাদের যখন প্রথম খাওয়াতে শুরু করি আমরা এই ছেকনির মধ্যেই কিন্তু খিচুড়ি ভাত ডাল এগুলো দিয়ে একটা যে কোনো গ্লাসের সাহায্যে ঘষে ছেঁকে তারপর ওদের খাওয়াই।
এবার ছোটো বাচ্চাদের যেহেতু খাওয়াতে হয়, এবার এই ছেঁকনিগুলোকে কিভাবে পরিষ্কার করব। এর মধ্যে দেখতেই পাচ্ছ, যদি ভাত ছেঁকা হয় দেখবে হালকা ছোট ছোট কণা আটকে থাকে, তখন আমরা স্টিলের স্কচব্রাইট দিয়ে এই বড় ছেঁকনিগুলোকে কিন্তু পরিষ্কার করতে পারবো না। তার কারণ কি, যেহেতু এটা স্টিলের স্কচব্রাইট দিয়ে যদি আমরা বড় ছেঁকনিগুলোকে পরিষ্কার করি, তাহলে স্টিলের কিছু কিছু ছোট ছোট কণাও কিন্তু এই ছেঁকনির মধ্যে আটকে যাবে। তখন যদি আটকে যায়, এবার নেক্সট টাইমে বাচ্চাদের জন্য যখন কোনো খাবার রেডি করব ছেঁকনির মধ্যে, সেই কণাগুলো যদি খাবারের মধ্যে চলে যায়, তখন তার থেকে বিপদ আশা করছি আর কিছুতেই হবে না। ছোট বাচ্চাদের হোক বড়রা হোক, কোনো কিছু কুচি যদি স্টিলের কুচি পেটের মধ্যে চলে যায়, তখন আমাদের পেটের প্রচুর পরিমাণে সমস্যা শুরু হয়ে যায়। তো সেই সমস্যা থেকে বাঁচার জন্য বন্ধুরা দেখো আজকের টিপসটা, তো স্টিলের স্কচব্রাইট দিয়ে না করে এভাবে যে পন্সের স্কচব্রাইটগুলো হয়, এই যে পন্সের, তো সেই পন্সের স্কচব্রাইট দিয়েই তোমরা কিন্তু যেমন বাসন মাজো তেমনি করে এইভাবে বড়ো ছেঁকনিগুলোকেও পরিষ্কার করে নিতে পারো। তো আমি তোমাদের একটু পরিষ্কার করেও দেখিয়ে দিচ্ছি। পন্সের সাহায্যে এইভাবে একটু ভিম লিকুইড অথবা সাবান যে কোনো জিনিস দেবে, দিয়ে তোমরা কিন্তু হালকা হাতে এইভাবে ডোলে পরিষ্কার করে নেবে। যেহেতু ছোট বাচ্চাদের জন্য বিশেষ করে আমরা এই বড় ছেঁকনিগুলো ব্যবহার করি, সেই জন্য বড় ছেঁকনিগুলোকে কিন্তু একটু সাবধানের সঙ্গে পরিষ্কার করে রাখা উচিত। মাঝে মধ্যে এইভাবে পরিষ্কার তো করছোই, আবার মাঝে মধ্যে কিন্তু একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেও একটু পরিষ্কার করে নেবে, তাহলে দেখবে অনেকটা জীবাণুমুক্ত হবে, অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ভালো থাকবে। আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে। চলে এলাম আরও একটা টিপসে। বন্ধুরা আজকের এই টিপসটা করার জন্য কোনো গ্যাস খরচা করার দরকার নেই। যখন আমরা এই তাওয়ার মধ্যে রুটি তৈরি করি অথবা বিভিন্ন ধরনের খাবার তৈরি করার পর দেখবে তাওয়াটা অনেকক্ষণ গরম থাকে, তখন সেই গরম তাওয়ার মধ্যে তোমরা এইভাবে একটা যে কোনো বাড়ির তালা হোক, এর মধ্যে রেখে দিতে পারো। এবার এই যে তালাটা রাখলে, তালাটা কিন্তু আমাদের কাজ কি, আমাদের বাড়িতে সেফটির কাজ করে, কারণ আমরা গেটে তালা চাবি দিয়ে রাখি। এবার এই যে তালাটা আজ গেটে না তাওয়ার মধ্যে দিচ্ছি, তো কেন, আর এইবার কি করলাম, একটা বাটি দিয়ে আমার কিন্তু এই তালাটাকে আটকে রেখে দিলাম, মানে ঢেকে দিলাম। ঢেকে কিছুক্ষণ এইভাবে রেখে দেবো। রাখার পর দেখবে আমাদের তালাটা কিন্তু অনেকটা গরম হয়ে যাবে। এবার কি কাজ করবো এই গরম তাওয়াটা দিয়ে, আর এটা কিন্তু আমরা ডাইরেক্ট আগুনে দিয়ে তালাটা গরম করতে পারবো না। যে কোনো একটা পাত্র রাখবে, এইভাবে তাওয়া রাখবে, রাখার পর তারপরেই কিন্তু তালাটা রাখতে হবে। তালাটা রেখে এইভাবে একটা বাটি দিয়ে ঢেকে দেবে। বাটিটা আমি তুলে নিলাম, একটা কাপড়ের সাহায্যে সাবধানেই করবে, যেহেতু তাওয়াটা গরম আছে আর তালাটাও কিন্তু অনেকটা গরম হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এই জন্য একটা যে কোনো কাপড়ের সাহায্যে একটু সাবধানে করবে, যাতে কোনো সমস্যা না হয়, হাতে সেঁকা না লাগে। এবার একটু সামান্য একটু বাটিটা ঠান্ডা হলে আমি কিন্তু এটাকে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, বাটিটা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে এবার কি কাজ করব চলো সেটা জানাই। এই যে তালাটা আছে, তালাটা গরম করে তারপর দেখবে অনেক বাড়িতে বয়স্ক মানুষ থাকে, অথবা আমরা নিজেরাও, বয়স্ক হোক অল্প বয়স্ক হোক, যে কোনো মানুষের মাঝে মধ্যে দেখবে পায়ের অনেকটা ব্যথা শুরু হয়ে যায়। সেই পায়ের ব্যথা কিভাবে রিলিফ পাবে তারই একটা ছোট্ট কিন্তু টিপস। তো নিয়ে নিয়েছি একটা পরিষ্কার কাপড়ের মধ্যে তালাটাকে হালকা হাতে তুলে এইভাবে রেখে দেবে। যেহেতু গরম আছে একটু তাড়াতাড়ি আমি করলাম, এই জন্য কাপড়টা দিয়ে তালাটাকে এইভাবে ফোল্ড করে দিতে হবে। আমি ফোল্ড কিভাবে করছি তোমরা আশা করছি ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবেই দেখছো, স্কিপ না করে। এবার এইভাবে ফোল্ড করে নিলাম। ফোল্ড করে কি করব, এটাকে দেখো বন্ধুরা, ঠিক মাঝখানে এখানে তালাটা আছে, তালাটা গরম আছে। এবার আমাদের অনেকের পায়ের ঠিক এই যে গোড়ালিটা থাকে, আবার পায়ের যে গিঁটটা থাকে, এই জায়গাটা যে গিঁটটা, অনেক সময় ব্যথা হয়। এই শীতের দিনে কিন্তু ব্যথাটা বেশি হয়, পা অনেকটা ফুলে যায়, ব্যথা হয় হাড়ের মধ্যে যে ব্যথাগুলো, তখন এই তালাটা গরম করে একটা কাপড়ের সাহায্যে এইভাবে ঠিক গিঁট অথবা আমাদের গোড়ালি এই জায়গাটা আমরা এই কাপড়টাকে বেঁধে রেখে দেব, তালাটা যতক্ষণ গরম থাকবে। আর ওই যে বলেছিলাম তাওয়ার মধ্যে কেন গরম করতে হবে, যদি ডাইরেক্ট আমরা গ্যাসের উপর গরম করি তাহলে তালাটা দিয়ে এইভাবে আমাদের স্কিনের উপর দেওয়া যাবে না, তালাটা যেহেতু লোহার এতটা গরম হয়ে যাবে। তাওয়ার উপরে আমরা লোহার তালাটাকে গরম করে নিলাম, গরম করে এভাবে কাপড়ের সাহায্যে এই জায়গাটা আটকে রেখে দেবো, তাহলে দেখবে আমাদের ব্যথাগুলো অনেকটা কম হয়ে যাবে। কারণ লোহার জিনিস কিন্তু অনেক সময় পেন কিলারের কাজ করে, তো এই পেন কিলারের কাজ করার জন্যই এইভাবে তালাটা দিয়ে একটু উল্টে পাল্টে দেবে, তালাটার যে পার্টটা গরম ছিল উল্টে দেবে, আবার অন্য পার্ট দিয়ে এইভাবে গিট্টু দিয়ে রেখে দেবে। রেখে দিলে দেখবে সেই ব্যথাগুলো অনেকটা কমে যাবে। লোহা কিন্তু ব্যথা উপশম করতে অনেকটা কার্যকরী, আর এইভাবে রাখলে দেখবে
তোমাদের যে দীর্ঘদিন ধরে একটা ব্যথা হচ্ছিল, পায়ের হাঁটতে পারছিলে না যার জন্য, সেই সমস্ত সমস্যা থেকেও রেহাই পেয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো বাই, টাটা, আবার নেক্সট ডে দেখা হবে।